আসসালামু আলাইকুম। ডক্টর মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে গেছেন মাকে দেখার জন্য। অসুস্থ মা, অনেকটা বিদ্যাসাগরের সেই গল্পের কথা, যে মার চিঠি, ছোট্ট চিঠি, নদী পার হবে কীভাবে, সাঁতরিয়ে মার সাথে দেখা করলো। তো এরকম অনেক বিদ্যাসাগরই এখনও আছে সমাজে। দীর্ঘদিন প্রবাসী থাকার পরেও মায়ের সেই অসুস্থর খবর পেয়ে উনি বাংলাদেশ চলে গেছেন। আর বাংলাদেশে যাওয়া মাত্রই আমরা তার উপহার দিলাম কি? কারাগার। আমি বাংলাদেশের আইন বুঝি না, বাংলাদেশের আইন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। তবে এতটুকুই বলতে পারি যে যে আইনে ওনাকে গ্রেফতার করেছেন, সেই আইন যদি সত্যি প্রযোজ্য হয়, তাহলে বাংলাদেশ থেকে কেউ সুষ্ঠু বিচারের আশা করতে পারে না। কারণ জয়ের হত্যাকাণ্ডের জন্য যে একটা, এটা কি বলবো, এটা মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেওয়া হয়েছে। আমি এখন সেই কোর্টের পরিবেশটা আমার কাছে একটু কেমন জানি বেমানান মনে হচ্ছে। এত বড় একজন তেজস্বী ব্যক্তি, এত বড় একটা ক্ষমতাভার ব্যক্তি, যে জেল খেটেছেন, শেখ হাসিনার আমলে অনেক অত্যাচার সহ্য করেছেন, সেই মহাপুরুষ যখন বাংলাদেশে যায়, তে নিশ্চয়ই বাংলাদেশের সরকার একটু সতর্ক হওয়া উচিত ছিল। কারণ ওই দিনে বিভিন্ন কোর্টে কম করে হলেও 50-এর উপরেও মামলা চলছে, রায় চলছে, শুনানি চলছে। তো সেখানে চোরগুন্ডা বাদমাইশের আইন শুনানি একরকম, আরেকজন বিশেষ অতিথির শুনানি আরেক রকম হওয়া উচিত। আমাদের আইন উপদেষ্টা সাহেব কি জানেন না যে আজকে ওই কোর্টে এই মাহমুদুর রহমান সাহেবের বিচার চলছে? আর ওই বিচারের যিনি বিচারক, উনি একজন আবার মহিলা পুরুষের কোনো ভেদাভেদ আমি দেখি না, কিন্তু ভেদাভেদটা ওইখানেই, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে তার বক্তব্যের সেই পরিবেশ সৃষ্টি হয়। একটা মহিলার সামনে একটা পুরুষের অত্যাচারের বর্ণনা উনি কীভাবে দিবেন? তো এটা প্রতিষ্ঠিত করেছেন, কোর্টটাকে কে সাজিয়েছেন, কারই উদ্দেশ্যে ছিল, এগুলি একটা প্রশ্নের ব্যাপার আছে। মাহমুদুর রহমান সাহেবের আমি ইউটিউবের অনেক বক্তব্য শুনেছি। আমি ভাবছি যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা সরকার প্রধান যারা হয়েছেন, তারা তো একটা সুযোগের সন্ধানী। কারণ ওনাদের বিচার করার অধিকার আদৌ এই পর্যন্ত ওনারা উপযুক্ত কি না, সেটাই প্রশ্নের ব্যাপার। কারণ এই সরকারের অধীনেতে 626 জন গ্রেফতারকৃত ব্যক্তি পালিয়ে যাচ্ছেন, আর অন্যদিকে এই সংগ্রামের নায়কদেরকে ওনারা জেলে ভরছেন। উদ্দেশ্যটা কি? এই অচিরেই ওনাকে মুক্তি দেওয়া হোক, এবং আমার মনে হয় যেখানে যারা যারা সংশ্লিষ্ট জড়িত, ওদেরকে অব্যাহতি দেওয়া হোক, ইনক্লুডিং আমাদের সেই আইন বিভাগের উপদেষ্টা সহ, এবং এই কোর্ট পরিচালনা করার জন্য যারা সম্পৃক্ত, সবাইকেই আইনের আওতাভুক্ত করা হোক। এটা কোনো বিচারই না। জয়ের হত্যাকাণ্ডের সাথে একটা মিথ্যা মামলায়, এটা তো কোর্টে ওঠার কথাই না। এটা তো সঙ্গে সঙ্গেই এইটা বিলুপ্ত করা উচিত। তাহলে কি এত লোক সংগ্রামে করেছে, এত লোক বাংলাদেশ বিরোধিতা করেছে, তাদের কি সবাইকে জেলে যেতে হবে? বিচার ব্যবস্থাটা বাংলাদেশের যে
কিভাবে চলছে গত 16 বছরের আমাদের ইতিহাস আছে। এখন মহাপুরুষ হলো কোন 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 মুহূর্তে? এনারা মহাপুরুষের জন্য দাবি করছেন, এনাদের কি রেকর্ড আছে মহাপুরুষের? এনারা ওই বিড়াল দাগায়া মানুষ হতে চায়। হ্যাঁ, বিচার করেন ওনারা, ওনাদের বিচারের এই মূল্যায়ন। তো এখন তো বাংলাদেশ আর্মির একটা বদনাম হয়েছে, কোর্টের বদনাম তো আগেই হয়েছে। এই বদনামী লোকদের কাজ কীর্তিকলাপ এখন তো ঘরে ঘরে সবাই জানছে। তো একটা একটা অঘটন ঘটানোর আগে সেটাকে ঠান্ডা করা যেত না? শেষ সময় একটা গল্প বলে শেষ করি। এই ইংল্যান্ডে যারা বসবাস করেন কম বেশি সবাইকে জুরিতে যেতে হয়, এটা একটা কম্পালসারি, না গেলে পেনাল্টি দিতে হয়। তো একটা চুরির কেসে আমাকে জুরি হিসাবে অন্য 10 জনের সাথে চিঠি দেয়। তো কোর্টে যখন জাজ বসছেন, উকিলরা যখন এটা কেসটা নিয়ে যখন এটাকে আইনের ভাষা কি বলে, মানে দুই উকিল যার যার পক্ষপাতিত্বে নিয়ে জাজকে রায় দিচ্ছেন। তো জাজ রায় লেখার আগেই বলল যে এটা জুরির কাছে পাঠানো হোক, তারপরে এটা ফাইনালাইজ হবে। কোর্টের সেই বিচারের একটা অংশ হচ্ছে যে 16 বছরের একটা ছেলে চুরির কেসে ধরা পড়েছে, এখন তাকে দোষী সাব্যস্ত করা হবে কি না। এখন চোরের পক্ষের উকিল বলছে সে বয়স আন্ডার এজ, সে নিজে যায় নাই, তার বন্ধুবান্ধব বা অন্য কোনো বয়স্ক লোকের প্ররোচনায় সেটা করেছে। এবং চোরের বিপক্ষে সরকারি উকিল বলছে যে না, তার একটা ডিভাইস লাগানো ছিল, সে ওখানে উপস্থিত ছিল, সে আগেও চুরি করেছে, বিভিন্ন রেকর্ড তার আছে, সে একটা দাগি চোর। তো আমরা যখন শুনানি শুনি, আমরাও মনে মনে নির্ধারণ করছি তার চালচরণ, চেহারা বার্তা, কাপড় চোপড় দেখে তাকে মনে হচ্ছে সে একটু চুরি করে সে। তো যথারীতি আমরা তিনটা ডেটে আমরা অ্যাটেন্ড করি। 4th ডেতে আমাদেরকে বলা হলো যে বিচারের ইয়েস অর নো জুরিরা ডিসিশন নেবে। এখন 11 জন জুরির মধ্যে আমি 7 নাম্বার। আমাদের জুরির মধ্যে ছিল আবার 5 জন মহিলা এবং 6 জন পুরুষ। এখন মহিলারা বলতেছেন যে স্বভাবিত মাতৃত্ব, সন্তান সমতুল্য, সবাই একটা সহানুভূতির একটা রায় ওরা দেবেই। আর আমরা যারা আছি তার মধ্যে 7 জন চোরের পক্ষে আর 4 জন চোরের বিপক্ষে। এখন আমি যখন জুরিতে কথা বলছি তখন আমি সেই রুমে, আমাদের জুরি রাজি ছিল সবাই। তারপর আমি বললাম যে 4টা ডেটে আমরা আসলাম, এতে কোনো সুরাহা দেখতেছি না, আমাদের আরও অনেকগুলি ডেট পড়তে হবে যদি আমরা সবাই ইয়েস যদি আমরা না বলি। তো মহিলা বলেন যে না, আমরা এটা ইয়াস বললে ছেলেটা জেল হয়ে যাবে, তাকে ছাড়তে হবে। আমার রায় হচ্ছে যে আমি কর্মজীবী লোক, আমাকে যেতে হয় ডেট অনুযায়ী, যদিও ওরা ওই ডেটের পয়সা দেয়, কিন্তু একটা বিশ্রী ব্যাপার কোর্টে গিয়ে এই সমস্ত শয়তানদের আলোচনা, এগুলি আমার ভালো লাগতেছিল না। তো আমি আমাদের সদস্যদেরকে বললাম, দেখেন আমাদের রুমের দরজা কয়টা, আমাদের এন্ট্রেন্স গেট হলো একটা। এখন সম্পূর্ণ বিল্ডিংয়ে যদি আগুন লাগে তাহলে আমরা পক্ষ বিপক্ষ সবাই একই দরজা দিয়েই বেরোতে হবে, এখানে অন্য কোনো উপায় নাই। তা আপনারা যদি ইয়েসের পক্ষে না আসেন তাহলে আমাদের বের হওয়ার কোনো রাস্তা নাই, আমাদের এই দরজা দিয়েই বেরোতে হবে। সুতরাং এই দরজা দিয়ে বেরোতে হলে সবাইকে ঐক্যমত হতে হবে। তো মহিলারা পারতপক্ষে কথা যুক্তির মধ্যে পরে স্বীকার করলো যে না, আমাদের তো সময়ের স্বল্পতা, আসা যাওয়ার অনেক ট্রান্সপোর্টেশন প্রবলেম, ওকে আমরা ইয়েস বললাম, সে গিল্টি।
পরে কোর্টের রায় হলো, ছেলেটার 6 মাসের সেন্টেন্স হলো, জেল হলো। তো এই ধরনের কোর্টের মধ্যে, কোর্টে তো টোটালি টাকা পয়সার ব্যাপার এবং টোটালি অভিযোগের ব্যাপার। তারপরেও কোর্টে যখন আমি যাই, আমার মাথায় টুপি ছিল, আমার লয়ার বলে যে উইল ইউ রেসপেক্ট ইউর জাজ, ইউ হ্যাভ টু বো। হোয়াই? তো বলে এটা একটা নিয়ম, আমাদের কোর্টের নিয়ম। আমি বললাম যে সরি, আমি এটা করতে পারবো না। বলে ওকে, এনিওয়ে তুমি তোমার হেডটা খুলে জাস্ট আবার পড়বা। তাই বললাম যে এটা আবার কেমন আইন, আমার মাথার টুপি আমি খুলে আবার ওকে সম্মান দেখাবো? বলেন এটা কোর্টের ল, এটা এটা একটা এক্সিকিউটিভ পাওয়ার আছে ওদের। তা আমি আর কোর্টের ভিতরে গিয়ে টুপিটার পরলাম না, টুপি ছাড়াই আমি ঢুকলাম। তো এই ধরনের একটা ফালতু অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে এই জাজরা রায় লেখে। আরে যে চোর সে তো কাগজপত্রই বুঝে যাচ্ছে সে চোর। যে অন্যায় করে সে তো তার তার ডকুমেন্টই প্রমাণ করে অন্যায়। তো এইটাকে আবার এত কালারিং করতে হয় কেন? তো বাংলাদেশের কোর্টে যে কী চলতেছে এটা তো বাইরে থেকে বোঝা যায়। আমরা আমাদেরকে বুঝাইতে হবে না। তো যেই ডেটে রায় হবে, একটা বিশেষ একটা লোকের বিচার হবে, সেখানে কি আমাদের আইন মন্ত্রণালয় টনক নড়ে নেই যে কে যাচ্ছে, কার বিচার কিভাবে করতে হবে? তো ওরা আরও যে কত সমস্যার মধ্যে পড়বে আমি সেই চিন্তাই করি। ওদের সৃষ্টি দ্বারা সমস্যা, ওরা ওরা এটা করতে পারবে না, সংশোধন করতে পারবে না। তো এইগুলি একটা রেকর্ড হয়ে দাঁড়াবে। এবং মাহমুদুর রহমান সাহেবের বিচারে যদি রেকর্ড সৃষ্টি করে যে আমরা কাউকে ছেড়ি না, সিংহ পুরুষ, তাহলে দেখা যাবে যে সিংহ পুরুষের মধ্যে তোমরাও এর মধ্যে জড়িত। কারণ কোর্টের উকিলদের মায়ের পেশ তোমাদের মতো এত সুবোধ লোকের সম্ভবপর না। আজকে যদি হাসিনার পক্ষের আইনজীবী সৃষ্টি করা হয়, আমাদের ইউনূস সাহেবের পক্ষের আইনজীবীদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কেন হবে? কারণ আইনজীবীদের সমস্ত ল ফোক ফাকর এরা জানে না। সুতরাং যেটা জানো না ওইটা নাড়াচাড়া করো কেন? ওইটা নিয়ে তোমরা তো বাহাদুরি করো কেন? অচিরেই মাহমুদুর রহমান সাহেবকে মুক্তি দেওয়া হোক। ওনার সমকক্ষ কোনো বিজ্ঞ ব্যক্তি বাংলাদেশে এখনও তৈরি হয়নি। ওনার সমকক্ষ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতের পরাধীনতার থেকে বের হওয়ার মতো ওনার মতো একটা কঠিন বক্তব্য এতটা কেউ দিতে পারেনি। ওনার প্রতি সশ্রদ্ধা সম্মান রইল। এবং আমি বলতেছি, আমার মনে হচ্ছে যে আইন মন্ত্রণালয়ের পদত্যাগ করাটাই শ্রেয়। যত তাড়াতাড়ি উনি পদত্যাগ করতে পারেন তত তারিখ উনি বেঁচে যাবেন। কারণ কোর্টের উপর যদি নির্ভর করতে চাও তোমরা, তাহলে তোমরা তৈরি থাকো তোমাদের জেলে যাওয়ার জন্য। ধন্যবাদ।